সরকারের উপরে গোস্বা করেছে জামায়াতে ইসলামী, নিদেন পক্ষে অভিমান করেছে, এভাবে বলা যায়। গতকাল ঐক্যমত্য কমিশনের একটা বৈঠক হয়েছে, সেখানে জামায়াতে ইসলামী যোগ দেয়নি এবং সেটার কিছু কারণ তারা জানিয়েছে। এবং আমি পরে দেখলাম যে তারা সম্ভবত আজকের যে সেশন আছে সেটায় তারা জয়েন করবে। জানি না, আমি ভিডিও যখন রেকর্ড করছি ততক্ষণের খবর জানি না, সো পরে কি হয়েছে সেটা বলতে পারবে। কিন্তু গতকাল যে যারা জয়েন করেনি এবং সেটার জন্য কারণ দেখিয়েছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। জামায়াত যে কারণ দেখিয়ে এই বৈঠক বয়কট করেছে, তার উদ্দেশ্যটা কি, এর মাধ্যমে তারা কি অর্জন করতে চাইছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে গতকালই একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আমি খুব স্পষ্ট নই এখন পর্যন্ত যে শতভাগ সিদ্ধান্ত হয়েছে কিনা। যেমন বৈঠক শেষে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে জনাব আলী রিয়াজ যে ব্রিফিং করেছেন, সেখানে তিনি বলছেন যে এই ব্যাপারে ঐক্যমত্য হয়ে গেছে। তিনি ৭০ অনুচ্ছেদ দিয়ে তিনি বলছেন, আলী রিয়াজ বলেন ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এক্ষেত্রে শুধু অর্থ বিল ও আস্থা ভোটের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। ৭০ অনুচ্ছেদ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করেছি, ক্রমাগত করেছি। যারা আমরা সংবিধানের বেসিকটুকু জানি, আমরা এই ৭০ অনুচ্ছেদ নিয়ে কেউ কথা বলতে ছাড়িনি, কারণ আমরা ৭০ অনুচ্ছেদের এক্সিস্টেন্সের জন্য আমি সবসময় কথা বলতাম যে বাংলাদেশ তার জন্মের সময় থেকে বাংলাদেশে কোনো আইন বিভাগ ছিল না। একটা স্টেটে, একটা ডেমোক্রেটিক স্টেটে সেপারেশন অফ পাওয়ার থাকে, তার 3টা উইং থাকে, তার এক্সিকিউটিভ থাকে মানে শাসন বিভাগ থাকে, তার বিচার বিভাগ থাকে জুডিশিয়ারি, তার লেজিসলেচার থাকে আইন বিভাগ বলি আমরা। ৭০ অনুচ্ছেদের কারণে আসলে সংসদ আইন প্রণয়নের একটা রাবার স্ট্যাম্প ছিল। ক্ষমতাসীন দল যে এই বিলই আনবে তার বিরুদ্ধে ভোট দিলে যেহেতু সংসদ সদস্য পদ চলে যায় ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, ফলে সেটা আসলে আর টিকে মানে থাকা না থাকার কোনো মানে নাই। সবাইকে হাঁ বা না দল যা চায় তাই বলতে হতো। সো আমাদের কোনো দিন আসলে লেজিসলেচার ছিল না, দীর্ঘদিন থেকে আলাপ হয়েছে এবং আমরা চেয়েছি 2-3টা বিষয় বাদ দেওয়ার, সব ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। সংবিধান সংশোধন কমিশন অবিশ্বাস্যভাবে শুধুমাত্র অর্থ বিল ছাড়া সব ক্ষেত্রে ছাড় দিয়ে দিয়েছিলেন। মানে অনাস্থা প্রস্তাব আনলেও সেটা দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে, মানে ৭০ অনুচ্ছেদ সংবিধানে রাখার যে স্পিরিট সেটার বাইরে তারা গেলেন এবং আমি স্ট্রংলি এটা কন্ডেম করি। এটা ভুল সিদ্ধান্ত ছিল। কারণ হলো ৭০ অনুচ্ছেদের এক্সিস্টেন্স ছিল মূলত এই কারণে যে আমাদের মতো একটা দেশ যেখানে ডেমোক্রেসি এখনো ম্যাচিওর্ড হয়নি, সকাল বিকাল সরকার পতন হয়ে যেতে পারে, কিছু টাকা পয়সা দিয়ে কিছু সংসদ সদস্য কিনে নিতে পারলেই সব কিছু করে ফেলা যেত। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় না, কিন্তু সেটা তারা প্রপোজ করেছিলেন। কিন্তু এখন বলা হচ্ছে এটা আছে এবং অর্থ বিল আছে। আমি একটু ছোট করে যদি যোগ করি, আমরা সর্বোচ্চ কতটুকু করতে পারতাম সেটুকু বলি। পাকিস্তান কনস্টিটিউশন যেটা বলছে তারা কয়েকটা জিনিস, সেটা হচ্ছে সরকার গঠনের সময় বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, অনাস্থা ভোটের সময় বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, তারপরে সংবিধান সংশোধন তাদের একটা এক্সট্রা আছে, অর্থ বিল এটাও আছে। এগুলো বললে ঠিক আছে। আমি দেখলাম, মানে আমি এখন নিশ্চিত নই জনাব আলী রিয়াজ যেটা বলেছে এটা পুরোপুরি বিএনপি এভাবে মেনে নিয়েছে কিনা। সম্ভবত কিছুটাও যদি ডিবেট থাকে, কিন্তু যে জিনিসটা আমাদের কাছে আসার জায়গা সেটা হচ্ছে বিএনপি একটা জিনিস আরও যোগ করেছিল এখানে, জাতীয় নিরাপত্তার সাথে জড়িত ইস্যু। মানে এটা খুবই ভেগ এবং এটার বিষয়ে আমি দীর্ঘদিন কথা বলেছি। সেটা হচ্ছে এটা দিয়ে, এটা এত ব্রড, এর মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া যায়। যেমন আমাদের ডিজিটাল সিকিউরিটি একটা জাতীয় নিরাপত্তাটাও ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সো এই বিলটাও ওর মধ্যে ঢুকিয়ে ভোটের ক্ষেত্রে একই রেস্ট্রিকশন দিয়ে দেওয়ার সুযোগ ছিল। এবং জানলাম অনেকগুলো রিপোর্ট হচ্ছে সেখানে তারা এটা বলেছেন সম্ভবত এটা যুদ্ধ বিগ্রহ বা এই ধরনের সিচুয়েশন ছাড়া আর কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। যদি সেটা হয় দ্যাটস ফাইন, ভেরি গুড। সো আর্টিকেল 70-র ব্যাপারে ঐক্যমত্য হওয়া, এমনকি এর মধ্যে যদি মানে সংবিধান সংশোধনের বিষয়টাও থাকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। আর বাকি সব ক্ষেত্রে যদি আমরা এটাকে মুক্ত করে দিতে পারি, মানে অন্তত এই যে অনাস্থা ভোট এবং অর্থ বিল এর সাথে যদি আমরা পাকিস্তানে যা আছে সেটাও বলছি, সরকার গঠন এবং সংবিধান সংশোধন, এগুলো যদি সব যোগ করে নেই, তারপরও আমি মনে করি এটুকু করতে পারলেও এটা একটা অসাধারণ পরিবর্তন হবে। আমরা ৭০ অনুচ্ছেদে একমত হতে পেরেছি, অবশ্য জামায়াত ছিল না গতকাল, একমত হতে পেরেছি। এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এটা আমাদের দেশকে কাগজে কলমে অন্তত, এভাবে বলা ভালো, কাগজে কলমে অন্তত একটা ডেমোক্রেটিক স্টেট হিসাবে
আমাদেরকে কাজ করতে শুরু করতে দেবে। এতদিন আমরা ডেমোক্রেটিক স্টেট ছিলাম না, আমাদের সেপারেশন অফ পাওয়ার ছিল না, আমাদের কোনো লেজিসলেচার বলে কিছু ছিল না। সো সেটা হতে যাচ্ছে, এটা খুবই চমৎকার ব্যাপার। আরও দু একটা ইস্যুতে কথাবার্তা হয়েছে, আপার হাউসের সিটের সংখ্যা আপার হাউস হবে এটারও ঐক্যমত হয়েছে, কিন্তু এটা যেভাবে হবে, আমি আগেও বলেছি বিএনপি এটা যেভাবে চায় যে লোয়ার হাউসের সিটের পার্সেন্টেজ বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটা হওয়া, আর তাহলে আপার হাউসের আসলে কোনো অর্থ নেই। আমি এটা নিয়ে আলাদা ভিডিও করেছি। রাদার আমরা যে আলাপটা করছি যে পপুলার ভোটে যত পার্সেন্ট ভোট পাবে ইলেকশনে তার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী হবে, এটা হলে আমাদের আসলে আর মেজর কোনো কিছু থাকে না। চমৎকার সিদ্ধান্ত হয়েছে সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে, 4টা অন্তত মিনিস্ট্রি, সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা মিনিস্ট্রিতে বিরোধী দল থেকে সেটার চেয়ারম্যান দেওয়া হবে। এটাও সরকারের চেকস অ্যান্ড ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে, এটাও খুবই চমৎকার হবে। আমরা আশা করি আরও কিছু সংস্কার ব্যাপারে সবগুলো দল একমত হবে, কিন্তু এই কথাটা বারবার বলছি, ঘাট ধরে কোনো চাপিয়ে দেওয়ার কিছু নেই, সংস্কার মেনে নিতে হবে। এবং আমি আশা করি 70 অনুচ্ছেদের ইস্যুতে জামায়াত সংসদে ছিল না, 70 অনুচ্ছেদ দিয়ে জামায়াত তার অবস্থান পরিবর্তন করেছে, তাদের কিন্তু অনেক প্রাথমিক অবস্থায় তারা 70 অনুচ্ছেদে কোনো পরিবর্তন চায়নি, এখন তারা অনেকটা কমপ্লাই করছে এবং আমি ধারণা করি জামায়াত দ্বিমত করবে না এই ইস্যুতে। এবার আসলে যে ইস্যুটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জামায়াত ঐক্যমত্য কমিশনে যায়নি গতকাল, তারা কথা বলেছেন এটা নিয়ে, তারা বয়কট করেছেন ফর্মালি। কি বলেছেন সেটা যদি আমরা একটু পড়ি, সেটা হচ্ছে এই রকম, ফর্মালি অফিসিয়ালি তারা কথা বলেছেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এটা বিডি নিউজ থেকে পড়ছি, bdnews24.com-কে বলেন, আমরা অন প্রটেস্ট আজকের বৈঠকে যাইনি। বুধবার যাবেন কি না নিশ্চিত বলেননি, এটা এখনই বলতে পারছি না, আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। 3 জুন যে প্রধান উপদেষ্টা এবং বিএনপির চেয়ারম্যানের সাথে যে বৈঠক হয়েছে এবং বিবৃতি প্রকাশ হয়েছে তা যথাযথ প্রক্রিয়ায় হয়নি বলে মনে করেন একজন জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, এই জন্য আমরা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যাইনি, কারণ এই কমিশনের প্রধান হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আমরা প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকের বিষয়ে কোনো কথা বলছি না, আমরা বলতে চাই বৈঠকের পর যেভাবে একটি দলের কথায় নির্বাচনের তারিখ বদলে দেওয়ার ঘোষণা হলো, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। জামায়াতের ওই নেতা বলেন, আমরা আশা করেছিলাম দেশে ফিরে প্রধান উপদেষ্টা বিষয়টি রাজনৈতিক দলগুলোকে ডেকে স্পষ্ট করবেন, তাহলে এটা খুব ক্লিয়ার। তারা অন প্রটেস্ট এটা ফর্মালি অন রেকর্ড বলেছেন, অন্য নেতা বলেছেন আমরা খেয়াল করব এই দুজনের বৈঠকের পর জামায়াত যে স্টেটমেন্ট দিয়েছিল সেখানে তারা আসলে তাদের এই অসন্তোষ জানিয়েছিল। তারা মনে করে বিএনপির সাথে একমাত্র কথা বলে এটা করা ঠিক না। আমি প্রায় একটা কথা বলছি, মানে রাজনৈতিক দল, একটা দল বা দুটো দল এভাবে কি হিসাব হয়? আমি একটা উদাহরণ এভাবে দিই, সেটা হলো ধরুন প্রধান উপদেষ্টা যখন গণতন্ত্র মঞ্চ এবং বাম দলগুলোর সাথে বসে একসাথে সবাইকে দিয়ে বসে, ইসলামিক দলগুলো সবগুলোকে একসাথে দিয়ে বসে, তো এখন ব্যাপারটা কি এরকম হতে পারে যে ধরুন নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, যে কেউ যদি বলে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারাচ্ছেন কিনা, তিনি জামায়াত ইসলামের সাথে একা বসছেন, আমাদের সাথে তো একা বসেন না, এটা আমরা কোনোভাবে মেনে নেই না, কথার কথা কেউ যদি বলে। এটার উত্তর আমরা জানি, ওই দলগুলো জামায়াত ইসলামী না। আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশের দ্বিতীয় জনসমর্থনের দল, যদিও তাদের সমর্থন সর্বোচ্চ যে বিএনপি আছে তার সাথে মোটামুটি আকাশ পাতাল ফারাকের মতো, তারপর তারা দ্বিতীয় সর্বোচ্চ দল, সুতরাং প্রধান উপদেষ্টার কাছে তারা এই প্রিভিলেজ পেতে পারেন। তারা যদি এই প্রিভিলেজ পান, ঠিক একইভাবে বিএনপিকেও সেই প্রিভিলেজ পেতে হবে, পাওয়ার কথা, এটাই নিয়ম। এবং এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যেসব পলিটিক্যাল পার্টিজ আছে প্রত্যেকেরই কম বেশি গুরুত্ব আছে, কিন্তু যে সংখ্যায় যে সবচেয়ে বেশি শক্তিশালী এবং একটা নির্বাচনে যে জিতে যাবে বলে সবাই বিশ্বাস করে। মজার ব্যাপার, বিএনপির সমালোচনাও যারা করে তারা বলেন বিএনপি ক্ষমতায় গিয়ে লুটপাটের জন্য তাড়াতাড়ি নির্বাচন চায়, তার মানে তারাও মনে করে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। সো দলটা বিএনপি ক্ষমতায় যাওয়াটা এতটাই নিশ্চিতের মতো ব্যাপার, সেই দলের সাথে আলোচনা করেই আসলে বাংলাদেশের নির্বাচনের ডেট ফাইনাল হবে। আর ফেব্রুয়ারি ডেট নিয়ে তো জামায়াতের ক্ষোভ থাকার কথা না, জামায়াত নির্বাচনটা, জামায়াতই বরং 2টা উইন্ডো দিয়েছে, তারা ডিসেম্বরের কথা বলেনি, তারা বলেছে হয় রমজানের আগে অথবা এপ্রিলের কথা যেটা বলেছিল সেটাও তারা বলেছে যে ওই সময়ও হতে পারে। সো এটা তো তাদের যে চাওয়া তার মধ্যেই হয়েছে। জামায়াত আসলে কেন এটা করছে এটা বুঝতে চাওয়া দরকার আছে, এবং করে ব্রিলিয়ান্ট কিছু করলো কিনা। তারা আসলে সরকারকে মেসেজ দিতে চায় যে তারা গুরুত্ব পেতে চায়, তাদেরকে গুরুত্ব দিতে হবে, যেহেতু সংখ্যায় যেমনই হোক না কেন, যেহেতু দ্বিতীয় সর্বোচ্চ দল, তারা তাদের সরকারের কাছে এই মেসেজ দিতে চায় যে তাদেরকেও